আদিত্য নূরকে কোলে নিয়ে নিজের রুমে এলো। নূর আদিত্যের কোলে থেকে রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছে। এই বাসার সব কিছুই ওর কাছে বিস্ময়কর লাগছে। এত বড় কারোর রুম হতে পারে তা জানা ছিল না ওর। আদিত্য নূরকে এনে আস্তে করে বেডের উপর বসিয়ে দিল। এই বেডটা তো সোফার চেয়েও নরম। নূরের মনে হচ্ছে ও কোনো স্পঞ্জ কেকের মাঝে ডুবে যাচ্ছে। নূর দুই হাত দুই পাশে বেডের ওপর রেখে হাতে ভর দিয়ে বসা অবস্থায় হালকা ওঠানামা করতে লাগলো আর হাসতে লাগলো। আদিত্য শুধু মুগ্ধ নয়নে ওর নিষ্পাপ বউটাকে দেখছে। এই পরীটা এখন ওর বউ, এখন থেকে সব সময় ওর কাছেই থাকবে, সব সময় এই হাসি মুখটা দেখতে পাবে। ভাবতে নিজেকে কেমন সুখী সুখী মনে হচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, এটা এখন থেকে তোমার ঘর, তুমি এখন থেকে এখানেই থাকবে। পছন্দ হয়েছে তোমার? নূর কিছু না বলে শুধু ড্যাব ড্যাব করে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? নূর এবার বলে উঠল, আরে আম্মু বলেছে তোমার সব কথা যেন আমি ভালো করে শুনি, তাই তো আমি ভালো করে শুনছিলাম তোমার কথা। নূরের এমন বেকুবের মতো কথা শুনে আদিত্য নিজের মাথা অন্যদিকে ঘুরিয়ে একটু হেসে নিল। তারপর আবার স্বাভাবিক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শোনা হয়ে গিয়েছে, এখন তাহলে উত্তর দাও। রুম পছন্দ হয়েছে? নূর দুই দিকে ছড়িয়ে দিয়ে পরিমাপ দেখিয়ে বলল, হুম, এতগুলা পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার নিশ্চয়ই শাড়ি গহনা পরে অনেক আনইজি লাগছে, তাই না? তুমি এক কাজ করো, এগুলো খুলে হালকা কিছু পরে নাও। আমি তোমার জামা কাপড় বের করে দিচ্ছি, কেমন? আচ্ছা। আদিত্য আগে নূরের গহনাগুলো আস্তে করে খুলে দিল। তারপর উঠে দাঁড়িয়ে নূরের বাসা থেকে দেওয়া ব্যাগ থেকে নূরের জামা কাপড় বের করতে লাগলো। তাড়াহুড়ো করে বিয়ে করায় নূরের জন্য ভালো করে শপিং করতে পারেনি, তাই আপাতত বাসা থেকে আনা জামা কাপড়ই পরে নিচ্ছে। পরে শপিং মলে গিয়ে নূরের জন্য সব কিছু কিনে নিয়ে আসবে। আদিত্য জামা কাপড় নিয়ে পেছনে ফিরতেই ওর চোখ কপালে উঠে গেল। নূর বেড থেকে নেমে দাঁড়িয়ে ঘরেই কাপড় খোলা শুরু করে দিয়েছে। আঁচল অনেকখানি নামিয়ে ফেলেছে। কাঁধের কাছে সেফটিকিন লাগানো জায়গায় আঁচল ধরে টানাটানি করছে। আদিত্য জামা কাপড় বেডের উপর রেখে তড়িঘড়ি করে নূরের কাছে যেয়ে ওকে আটকে দিয়ে বলল, আরে আরে, কি করছো তুমি? কেন? তুমি তো বললে শাড়ি খুলতে, তাই তো শাড়ি খুলছিলাম। আরে আমি তোমাকে এখানে রুমে খুলতে বলিনি। তো কোথায় খুলবো? বাইরে যেয়ে? আচ্ছা, বাইরে যেয়ে খুলছে। কথাটা বলেই নূর দরজার দিকে যেতে লাগলো। আদিত্য এবার চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলে এই মেয়ে, বাইরে গিয়ে শাড়ি খুলবে? আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, আরে বাবা, আমি তোমাকে বাইরে যাওয়ার কথা বলিনি। তাহলে? আমি বলতে চেয়েছিলাম যে তুমি ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করো। এই যে এখানে ওয়াশরুম। আদিত্য নূরের হাত ধরে ওয়াশরুমের দরজার সামনে এনে দেখিয়ে দিল। নূর মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের ভেতরে গেল, তবে ওয়াশরুমের দরজা আটকালো না। অগত্যা আদিত্য নিজেই দরজা একটু চাপিয়ে দিয়ে দরজার পাশেই দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পরে নূর দরজা আবার খুলে আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আমি খুলতে পারছি না, আম্মু এতগুলা পিন লাগিয়ে দিয়েছে। তুমি খুলে দাও না হিরো। আদিত্য একটা শুকনো ঢোক গিলে করুণ কণ্ঠে বলল, আমি? হ্যাঁ তুমি, আসো না খুলে দাও। আদিত্য পড়ে গেল এক মহা মুশকিলে। নিজের বউ হলেও নূর অনেক অবুঝ, আর এই অবস্থায় নূরকে চেঞ্জ করাতে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কষ্টকর হয়ে যাবে। আদিত্য কিছু একটা ভেবে বলল, তুমি একটুখানি দাঁড়াও, আমি এখনই আসছি। কথাটা বলে আদিত্য বেরিয়ে গেল। একটু পরে একজন বয়স্ক মহিলাকে সাথে নিয়ে রুমে এলো আদিত্য। মহিলাটি অনেক বছর ধরে আদিত্যের বাসায় কাজ করছে। আদিত্যের অনেক বিশ্বস্ত। আদিত্য নূরের কাছে এসে বলল, উনি মিনু আন্টি, উনি তোমায় সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা। মিনু আন্টি ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা আটকে দিল। তারপর নূরকে চেঞ্জ করিয়ে দিল। একটু পরে মিনু আন্টি দরজা খুলে বেরিয়ে এসে আদিত্যকে বলল, আদি বাবা, হয়ে গেছে, আমি বৌমনির কাপড় পাল্টে দিয়েছি, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, আমাদের খাবার রুমে পাঠিয়ে দিয়েন। মিনু আন্টি ঠিক আছে বলে চলে গেলেন। একটু পরে নূর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে একটা ঢিলা টি শার্ট আর স্কার্ট পরা। হাত মুখ ধোয়ার কারণে সামনের চুলগুলো ভিজে কপালে লেপ্টে আছে। এই অতি সামান্য রূপটাও যেন আদিত্যের কাছে অলৌকিক লাগছে। আদিত্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তার বউটা সত্যি একটা এঞ্জেল, আদিত্যের এঞ্জেল। আদিত্য একটা তোয়ালে হাতে নিয়ে নূরের কাছে গিয়ে নূরের মুখটা আলতো করে মুছে দিল। তারপর নূরের হাত ধরে এনে বেডে বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, কেমন?
নূর ঠোঁট উল্টিয়ে বলল। কিন্তু আমার তো একা একা ভয় লাগে। আদিত্য টিভি চালু করে দিয়ে বলল। তুমি ততক্ষণ টিভি দেখো, না হলে আমার মোবাইল দেখো। ভয় নেই, আমি এক্ষুনি চলে আসব। আচ্ছা। আদিত্য নিজের মোবাইল ইউটিউব চালু করে দিয়ে নূরের হাতে দিল। তারপর তাড়াতাড়ি কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। অন্য সময় হলে আদিত্যের ফ্রেশ হতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তবে আজ আদিত্য 5 মিনিটের ভেতরেই তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে গেল, যেন ওয়াশরুমে আগুন লেগে গেছে। এমনভাবে তাড়াহুড়া করে বের হলো। নূরকে রুমে একা একা রেখে ওর চিন্তা হচ্ছিল, তাই এত তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বের হলো আদিত্য। বের হয়ে দেখলো নূর অনেক প্রফুল্ল চিত্তে মোবাইল দেখছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনই রুমের দরজায় কেউ নক করলো। আদিত্য দরজা খুলে দেখলো সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে। আদিত্য খাবারের ট্রেটা হাতে নিয়ে নূরের সামনে এসে বসলো। নূরের দিকে তাকিয়ে বলল। নাও, মোবাইল রেখে এখন খেয়ে নাও। নূর ফোনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল। না, আমি খাবো না, আমার খিদে নেই, আমি মোবাইল দেখছি। আরে তাই বললে হবে নাকি? খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। বললাম না আমি খাবো না, আমার খিদে নেই তো। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল দেখো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না। তাহলে কিন্তু আমি মোবাইল নিয়ে নিব। না না, মোবাইল নিও না। তাহলে হা করে লক্ষ্মী মেয়ের মতো খাবার মুখে নাও। নূর মোবাইল হারানোর ভয়ে অগত্যা হা করে আদিত্যের হাতের খাবার মুখে নিল। মোবাইল দেখতে দেখতে পুরো খাবার শেষ করলো। নূরকে খাবার খাইয়ে আদিত্যের মনে হলো ও কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। নূরকে খাওয়ানোর পর আদিত্য নিজেও খেয়ে নিল। তারপর প্লেট গুছিয়ে সার্ভেন্টকে ডেকে তার কাছে দিয়ে দিল। রাত প্রায় 11টা বেজে গেছে। আদিত্য নূরের হাত থেকে মোবাইলটা নিয়ে বলল। অনেক রাত হয়ে গিয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। নূর বলে উঠল। কিন্তু আম্মু তো নেই, আমার আম্মু লাগবে, আম্মু এনে দাও। আদিত্য নূরের গালে আলতো করে হাত রেখে চিন্তিত সুরে বলল। কেন, কি হয়েছে আমাকে বলো। আম্মু ছাড়া আমি ঘুমাবো কিভাবে? আম্মুই তো আমাকে ঘুম পাড়িয়ে দেয়, নইলে আমার ঘুম আসে না। আদিত্য মুচকি হেসে বলল। আম্মু নেই তো কি হয়েছে, আমি আছি না। এখন থেকে তোমার যা যা লাগবে আমাকে বলবে, আমি তোমার সব কিছু করে দেব। এখন এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আদিত্য নূরকে আস্তে করে বালিশে শুইয়ে দিয়ে নূরের পাশে কাত হয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 10 মিনিট পার হয়ে গেলেও নূরের চোখে ঘুম নেই। নূর চোখ পিটপিট করে আদিত্যের দিকেই তাকাচ্ছে। আদিত্য সেটা দেখে বলল। কি হলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না তো। তুমি একটু গান গাও না, আমার ঘুম না আসলে আম্মু আমাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তুমিও গান গাও না, তাহলে ঘুম আসবে। আদিত্য একটু অবাক হয়ে বলল। গান? হ্যাঁ, গান। তুমি গান পারো না? আদিত্য একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আদিত্য ছোটবেলায় গান গাইতো, কিন্তু ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আর কখনো গান গায়নি। কিন্তু নূরের জন্য এখন গান না গেয়েও উপায় নেই, তাই আদিত্য জোরপূর্বক হেসে বলল। তুমি চোখ বন্ধ করো, আমি গান গাইছি। নূর বাধ্য মেয়ের মতো এক ফালি হাসি দিয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের মাথায় হাত বোলাতে বোলারে নূরের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে নূরের সাথে দেখা হওয়া মুহূর্ত থেকে ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে মুচকি হেসে গেয়ে উঠল। গান শুনতে শুনতে নূর ঘুমিয়ে গেছে। আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর নিজেও নূরের পাশে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে শুয়ে নূরকে দেখতে দেখতে একসময় ঘুমে তলিয়ে গেল। জানালা স্বচ্ছ কাচ ভেদ করে পর্দার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদ এসে ঘর আলোকিত হয়ে গেল। ঘড়ির কাঁটায় 7টা বাজতেই রোজকার নিয়ম মাফিক আদিত্যের ঘুম ভেঙে গেল। ঘুমের লেজ ছাড়িয়ে চোখ খুলতেই বুকের ওপর ভারী কিছু অনুভব করলো আদিত্য। আদিত্য এবার পুরোপুরি চোখ খুলে তাকিয়ে দেখল নূর ওর বুকের উপর মাথা রেখে এক হাত পা ওর শরীরের উপর তুলে দিয়ে ওকে কোলবালিশের মতো পেঁচিয়ে ধরে শান্তিতে ঘুমিয়ে আছে। আদিত্যের সারা শরীর জুড়ে যেন এক ঠান্ডা প্রশান্তির বাতাস বয়ে গেল। মনে হচ্ছে 1000 বছরের খাখা মরুর বুকে শ্রাবণের ঘন বর্ষণ হচ্ছে। সেই বর্ষণে আদিত্যের সব কষ্ট গ্লানি ধুয়ে মুছে যাচ্ছে। আজকে সকালটা যে এত মধুর হবে তা কখনো ভাবতে পারেনি আদিত্য। নিজেকে অনেক সুখী সুখী লাগছে। এই খুশিটার অপেক্ষায় তো ছিল আদিত্য, যাও আজ পেয়ে গেছে। আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে 2 হাতে নূরকে নিজের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল।
কিছুক্ষণ পরে নূরকে আস্তে করে বালিশে শুইয়ে দিল। তারপর নূরের উপর ঝুঁকে আলতো করে গালে হাত বোলাতে লাগলো। হাত বোলাতে বোলাতে আবেগী কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার অন্ধকার জীবনে নূরের আলো হয়ে এসেছিস তুই। আমার একাকিত্ব জীবনটাকে রং ধনুর 7 রঙে রাঙাতে সুখ পাখি হয়ে এসেছিস তুই। তুই আমার জীবনের অ্যাঞ্জেল, হ্যাঁ আমার অ্যাঞ্জেল। আদিত্য নূরের কপালের সাথে নিজের কপাল আলতো করে ঠেকিয়ে লো হয়ে এসে বলল, অনেক ভালোবাসি তোকে অ্যাঞ্জেল, কখনো হারাতে দেব না তোকে। অনেক যত্নে এই বুকের খাঁচায় আগলে রাখবো তোকে। তোর উপর কোনো খারাপ ছায়াও পড়তে দিব না আমি। তুই শুধু তোর এই মিষ্টি মুখের হাসিটা দিয়ে এইভাবেই আমার উপর সুখের বর্ষণ করিস, আর কিছুই চাই না আমার। কথাগুলো বলে আদিত্য নূরের কপালে সময় নিয়ে একটা চুমু খেলো। তারপর নূরের গায়ের উপর ভালো করে চাদর জড়িয়ে দিয়ে উঠে গেল। আদিত্যে রোজকার অভ্যাস অনুযায়ী জগিং ট্রাকার পরে জগিং করতে গেল। ঘন্টাখানেক পর আদিত্য জগিং থেকে ফিরে এসে দেখল নূর এখনও ঘুমাচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে কাভার থেকে কাপড় বের করে শাওয়ার নিতে গেল। 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হলো আদিত্য। নূর এখনও ঘুমে কাদা। আদিত্য মনে মনে বলল, বউটা তো আমার দেখছি একদম ঘুম পাগলি, কিন্তু এখন তো উঠাতে হবে। এভাবে না খেয়ে ঘুম পারলে তো শরীর খারাপ করবে। কথাটা ভেবে আদিত্য নূরের কাছে এসে বেডের উপর বসলো। নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে ডাকতে লাগলো, নূর, এই নূর, গেট আপ মাই অ্যাঞ্জেল, অনেক বেলা হয়ে গেল তো। আদিত্যের ডাকা নূরের চেহারায় বিরক্তির ছাপ দেখা গেল। নূর নড়ে চড়ে আবার উল্টো দিকে কাত হয়ে ঘুমের ভেতরেই বলে উঠল, আম্মু আর একটু ঘুমাতে দাও না, আমার ঘুম শেষ হয়নি। নূরের ঘুমো ঘুমো কণ্ঠ শুনে আদিত্য হালকা হাসলো। আরও অনেকবার নূরকে ডাকলো, কিন্তু নূরের ওঠার কোনো নামই নেই। আদিত্য এবার নূরকে ওঠানোর জন্য একটা ট্রিক্স করলো। আদিত্য একটু উচ্চ স্বরেই বলে উঠল, আরে নূরের বেবিটা কই গেল? বেবিটা কি তাহলে আবার হারিয়ে গেল? আরে বেবিটা। নূর হকচকিয়ে এক লাফে উঠে বসে বলতে লাগলো, বেবি, বেবি কোথায়? আমার বেবি। নূর একবার আদিত্যের দিকে কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে আবার আশেপাশে তাকাচ্ছে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কে? আর এটা কোন জায়গা? আম্মু কোথায়? আদিত্য যেন তপ্তা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? বিয়ের প্রথম দিনই স্বামীকে ভুলে গেল? আদিত্য নূরের গালে হাত রেখে বলল, নূর, আমাকে চিনতে পারছো না? আমি তোমার হিরো। কাল তোমাকে এখানে নিয়ে আসছি, মনে নেই? নূর কিছুক্ষণ ভাবল, তারপর উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে হ্যাঁ, মনে পড়েছে। আমি কাল এসেছি তোমার সাথে। আমি তো এখন এখানকার রানী, তাই না? আদিত্য ফট করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বেচারার দমটা গলায় আটকে গিয়েছিল নূরের কথায়। তবে এখন বুঝতে পারছে নূর ঘুম থেকে আচমকা উঠাই ওর মস্তিষ্ক হয়তো ব্লক হয়ে গিয়েছিল, তাই এমন রিয়েক্ট করেছে। আদিত্য এবার মুচকি হেসে বলল, তো রানী সাহেবা, শুধু ঘুমিয়ে থাকলেই হবে? ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে না? এখন গুড গার্লের মতো ফটাফট উঠে পড়ো তো। কথাগুলো বলে আদিত্য নূরের হাত ধরে উঠে দাঁড় করালো। তারপর নূরের হাত ধরেই ওয়াশরুমে নিয়ে গেল। আদিত্য নিজেই নূরের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বাচ্চাদের মতো নূরকে ব্রাশ করিয়ে দিয়ে নূরের মুখ ধুইয়ে দিল। ফ্রেশ হওয়ার পর আদিত্য নূরকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে দিল। টাওয়াল নিয়ে নূরের হাত মুখ মুছে দিল। তারপর চিরুনি হাতে নিয়ে নূরের চুল আঁচড়ানোর চেষ্টা করছে। আদিত্য আগে কখনো এসব করেনি, তাই চুল আঁচড়াতে গিয়ে নূরের চুলে টান লেগে হালকা ব্যথা পেল। নূর একটু আওয়াজ করে বলল, লাগছে তো। আদিত্য তড়িঘড়ি করে বলল, সরি 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 এঞ্জেল, বেশি লাগেনি তো। আসলে আমি আগে কখনো করিনি তো। তবে চিন্তা করো না, জলদি সব কিছু শিখে যাব। নূর ভ্রু কুচকে বলল। কিন্তু এই অ্যাঞ্জেলটা কে? আদিত্য মুচকি এসে বলল, তুমি অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল। কিন্তু আমি তো রানী, তাই না? সবার জন্য রানী, তবে আমার জন্য তুমি আমার অ্যাঞ্জেল, বুঝেছো? নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এতগুলা নাম আমি কিভাবে মনে রাখবো? আদিত্য একটু হাসল। তারপর মোবাইলে ইউটিউব দেখে সাবধানে নূরের চুল বেঁধে দিল। তারপর নূরের হাত ধরে নিচে ড্রয়িং টেবিলের কাছে এলো ব্রেকফাস্ট করতে। নূর বলে উঠল, আমার বেবি কোথায়? আদিত্য একটা সার্ভেন্টকে দিয়ে নূরের বেড়াল ছানাটা এনে দিতে বলল। সার্ভেন্টটা মাথা ঝাঁকিয়ে একটু পরে নূরের বেড়াল ছানাকে নিয়ে এলো। নূর
হাসি মুখে বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। হঠাৎ আদিত্যের ফোন আসায় আদিত্য ফোনে একটা কথা বলতে ব্যস্ত হয়ে গেল। অফিসের কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কল এসেছে। নূরের বিড়াল ছানাটা হঠাৎ নূরের কোল থেকে নেমে বাইরের দিকে চলে গেল। নূরও ছানাকে ধরার জন্য ওর পিছু পিছু গেল। বাইরে এসে কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর নূর ছানাটাকে ধরতে সক্ষম হলো। নূর ছানাটাকে কোলে নিয়ে সামনে তাকালো। এতক্ষণে ওর চারপাশটা ভালো করে খেয়াল করছে। বাসার সামনে বিশাল এক লন, চারিদিকে নানা রকমের সবুজ গাছগাছালিতে ঘেরা, আর মাঝখানে বড় একটা সুইমিং পুল। নূর বিস্ময় নিয়ে সব কিছু দেখছে, মনে মনে বলল, আমার প্রেশারটা কত সুন্দর। নূর দেখলো চারিদিকে কালো কাপড় পরে কাঁধে বন্দুক ঝুলে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে নূর অনেক ভয় পেয়ে গেল। নূর বিড়াল ছানাটাকে কোলে নিয়ে এক ছুটে বাসার ভেতরে চলে এলো। ভেতরে ঢুকে আদিত্যের কাছে দৌড়ে এসে আদিত্যের হাতের বাহু চেপে ধরল। আদিত্য ফোন রেখে নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি হলো অ্যাঞ্জেল, কোনো সমস্যা? নূর আদিত্যের হাতটা একটু টান দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হিরো, আমাদের প্রাসাদে না ডাকাত ঢুকেছে। আমরা তাড়াতাড়ি পালাই, চলো, নইলে ওরা আমাদের মেরে ফেলবে। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে বলল, ডাকাত? হ্যাঁ, ডাকাত। আমি এইমাত্র বাইরে দেখে আসলাম, অনেকগুলো কালো কাপড় পরা ডাকাত ঢিসকাও ঢিসকাও নিয়ে দাঁড়িয়ে আছে। ঢিসকাও ঢিসকাও? আদিত্য একটু ভেবে হঠাৎ বিষয়টা বুঝতে পেরে হেসে উঠল। আদিত্যের এভাবে হাসতে দেখে মিনু আন্টি সহ বাসার সব সার্ভেন্টরা বিস্ফোরক চোখে তাকিয়ে রইল। ওদের যে বিশ্বাসই হচ্ছে না, আদিত্য এর আগে কখনো এইভাবে তো হাসা দূরের কথা, কখনো মুচকি হাসতেও দেখেনি। মিনু আন্টি মনে মনে অনেক খুশি হলেন। আদিত্যকে সে অনেক বছর ধরে দেখে আসছে, কিন্তু আজকের মতো খুশি তাকে কখনো দেখেনি। নূর অবাক হয়ে বলল, তুমি হাসছো কেন? আদিত্য হাসি থামিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আরে ওরা ডাকাত না, তাহলে? ওরা হলো গার্ডস, মানে পাহারাদার। যেমন প্রাসাদে রক্ষীরা থাকে, তেমনি ওদেরও আমাদের বাসায় আর বাসার লোকজনের সুরক্ষার জন্য রাখা হয়েছে, বুঝেছো? ও, কিন্তু ওরা কালো কাপড় কেন পরেছে? আমার না কালো কাপড় একদম পছন্দ না, ওদের অন্য রঙের কাপড় পরতে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো ওরা কি পরবে? তুমি তো এখন এই রাজ্যের মহারানী, তাই না? আচ্ছা ঠিক আছে। নূর কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, পেয়ে গেছি, ওদের হলুদ আর লাল রঙের কাপড় পরতে বলবে, অনেক ভালো লাগবে দেখতে। আদিত্য মনে মনে হলুদ আর লাল রঙের কাপড়ে গার্ডদের ইমাজিন করতেই ওর হাসি আটকাতেই পারছে না। বেচারা গার্ডদের পুরো জোকার রূপ দিয়ে দিয়েছে নূর। আদিত্য বলে উঠল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন এসো, আগে ব্রেকফাস্ট করে নাও। কথাটা বলে আদিত্য নূরকে চেয়ারে বসালো। নূরের প্লেটে সিদ্ধ ডিম দিতেই নূর লাফিয়ে উঠে বলল, আরে আরে, ডিম দিচ্ছ কেন? কেন মানে? খাওয়ার জন্য দিচ্ছি, চলো ফটাফট ডিমটা খেয়ে নাও। আরে তুমি এত নির্দয় কেন হিরো? মানে? এই যে ডিমটা, এই ডিম একটা মুরগি কত কষ্ট করে পেরেছে, আর তুমি তার ডিমটা এইভাবে বিনা অনুমতিতে নিয়ে এসে সিদ্ধ করে মেরে ফেললে। এখন ওই মুরগিটা নিশ্চয়ই বসে বসে কাঁদছে তার ডিমটার জন্য। আহারে বেচারি মুরগি। আদিত্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। একটা ডিম নিয়ে এত ইতিহাস করে ফেললো এই মেয়েটা, এখন কি ওর মুরগির কাছে গিয়ে অনুমতি নিতে হবে? নূর যে না খাওয়ার জন্য এসব তালবাহানা করছে তা ভালোই বুঝতে পারছে আদিত্য। এই মেয়েটাকে খাওয়াতে গিয়ে যে ওর কত প্যারা পোহাতে হবে সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছে আদিত্য। সেই কখন থেকে আদিত্য এটা ওটা বলে নূরকে খাওয়ানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো মতেই খাবার মুখে তুলছে না। আদিত্যের জীবনে বোধহয় এত এফার্ট ও কাজেও করেনি। অন্য কেউ হলে হয়তো আদিত্য এতক্ষণে তার হাড্ডি মাংস এক করে দিত, কিন্তু এই মেয়েটাকে মারা তো দূরের কথা, তার দিকে চোখ গরম করে তাকানোরও ক্ষমতা নেই আদিত্যের। এইসব দেখে মিনু আন্টি সহ বাসার সব সার্ভেন্টরা অবাকের শীর্ষে। এবার আদিত্যের মতো লোক, যাকে শুধু মানুষের গর্দান উড়াতে দেখেছে, সে আদিত্য আজ একটা মেয়ের পেছনে আয়ার মতো কাজ করছে। এটা যেন ওদের চোখের ধারণ ক্ষমতার বাইরে। ওদের দেখে মনে হচ্ছে যে কোনো সময় এরা অ্যাটাক খেয়ে বসবে। আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, খাও না রে বাবা, এমন করছো কেন? দেখো তুমি খাবার শেষ করলে আমি তোমাকে অনেকগুলো চকলেট দিব। নূর ফট করে বলল, তাহলে আগে দাও। না, আগে খাবে তারপর দিব। তাহলে আমি খাবই না। আচ্ছা তুমি মোবাইল দেখবে? মোবাইল বা টিভি দেখে খাবে? না, মোবাইল।
টিভি দেখতে ইচ্ছে করছে না, আমি ডান্স দেখবো, আমার ডান্স দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, তো মোবাইলে বা টিভিতে দেখো, অনেক সুন্দর সুন্দর ডান্স আছে। না না, মোবাইলে বা টিভিতে না, আমি সরাসরি ডান্স দেখবো। আদিত্য একটু থতমত খেয়ে বলল। সরাসরি? কিন্তু সরাসরি কে ডান্স করবে? নূর সোজা সাপটা বলে উঠল। কেন? তুমি করবে, চলো ডান্স করো, আমি তোমার ডান্স দেখবো। আদিত্য যেন এবার আকাশ থেকে পড়ল। কি বলে এই মেয়ে? আমি আর ডান্স? মানিজ্যদের ফালুদা করে ফেলবে মনে হচ্ছে। আদিত্য শুকনো ঠোক গিলে বলল। কি? কিন্তু আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি, তাই না? আমি ডান্স করলে তোমাকে খাইয়ে দেব কি করে? নূর কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল। হুম, তাও ঠিক, তাহলে কে ডান্স করবে? আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ও তো বেঁচে গেছে। নূর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দরজার কাছে দাঁড়ানো দুজন গার্ডকে দেখিয়ে বলল। ওই যে ওই দুটো ডাকাতকে বলো ডান্স করতে। আদিত্য নূরের ইশারা অনুযায়ী দরজার দিকে তাকালো। তারপর আর কোনো উপায় না পেয়ে দুই গার্ডদের কাছে ডাকলো। ওরা মাথা ঝাঁকিয়ে সামনে এসে দাঁড়ালো। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল। শোনো রফিক আর মনির, তোমাদের ম্যাডাম তোমাদের ডান্স দেখতে চায়। চলো ফটাফট ডান্স শুরু করে দাও। নূর বলে উঠল। আরে ম্যাডাম না, বলো রানী সাহেবা। ও হ্যাঁ, সরি। তো তোমাদের রানী সাহেবা তোমাদের ডান্স দেখতে চায়। গাইড দুটো যেন হতভম্ব হয়ে গেল। ওদের মনে হচ্ছে ওরা কানে বোধহয় ভুল শুনছে। ওরা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল। জি ডান্স, কিন্তু স্যার আমরা তো ডান্স পারি না। আরে এমন কোনো কঠিন কাজ না, চেষ্টা করলেই পেরে যাবে। চলো চলো শুরু হয়ে যাও। আদিত্য আরেক সার্ভেন্টকে ডেকে মিউজিক সিস্টেমে গান প্লে করতে বলল। নূর মাঝখান থেকে বলে উঠল। বেবি ডল গানটা চালাও। নূরের কথা মতো বেবি ডল গান চালু করা হলো। গার্ড দুটো এখনও দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারছে না কি করবে। ওদের দাঁড়িয়ে থাকা দেখে নূর বলে উঠল। এই দাঁড়িয়ে আছো কেন, ডান্স শুরু করো। গার্ড দুটো আর উপায় না পেয়ে কোনো রকম হাত পা চালাতে লাগলো। ওদের ডান্স দেখে মনে হচ্ছে ওরা ডান্স নয়, কারোর সাথে মারামারি করছে। এইসব দেখে সার্ভেন্টদের পেট ফেটে হাসি পাচ্ছে। বেচারা অনেক কষ্টে আটকে রেখেছে। নূর ওদের ডান্স দেখে খুশি হয়ে তালি বাজাচ্ছে। আদিত্য এই সুযোগে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল। নূর ডান্স দেখতে দেখতে খাবার শেষ করে নিল। আদিত্য যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করল। এর মধ্যে বিহানও এখানে এসে দাঁড়ালো। গার্লসদের এইভাবে ডান্স করতে দেখে বিহান তাজ্জব বনে গেল। বিহান এখনও বোঝার চেষ্টা করছে ওরা আসলে করছেটা কি। বিহান গার্ড দুটোর কাছে গিয়ে বলল। এই হেলারা, তোরা কি করতেছ সেগুলা? মাথায় ইসরুক কি সব খুললা গেছে গা? পাগল গলা হান এ মতে লাফাইতেছস খেলা? প্যান্টের ভিতরে কি ইঁদুর হান দাইছেনি? আদিত্য বলে উঠল। আরে ওরা ডান্স করছে, নূর ডান্স দেখতে চেয়েছিল তাই ওরা ডান্স করছে। বিহান বেকুবের মতো একবার আদিত্যের তাকানো তো একবার গার্ড দুটোর দুই দিকে তাকালো। তারপর হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে লুটপাট হয়ে যাওয়ার অবস্থা। নূর শুধু অবাক চোখে বিহানকে দেখছে। লোকটাকে এর আগেও দেখেছে নূর, কিন্তু লোকটা আসলে কে সেটাই তো বোঝার চেষ্টা করছে। বিহান কোনো রকমে হাসি থামিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল। কি কইলি তুই? এইটা ডান্স? কথাটা বলে বিহান আবারও হাসা শুরু করলো। একটু হেসে আবার বলল। আরে হাঁচাইছে না? এইটা যদি ডান্স হইয়া তাহে তো আমি কইলাম শাহরুখ খান। এইটারে ডান্স কইয়া ডান্সারে এমতে অপমান করেন ঠিক হইতো না। কথাগুলো বলতে বলতে বিহান চেয়ার টান দিয়ে বসে পড়ল। নূর এখনও বিহানের দিকেই তাকিয়ে আছে। আদিত্য ব্যাপারটা খেয়াল করে বলল। নূর, ও হলো বিহান, আমার বন্ধু প্লাস ভাই। তুমি ওকে ভাইয়া ডাকবে কেমন? নূর যথারীতিভাবে ঘাড় কাত করে শিশুসুলভভাবেই বলল। আচ্ছা। বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল। অফিসে কখন যাবি? আদিত্য মিনু আন্টিকে ডাক দিয়ে বলল। আন্টি, নূরকে রুমে নিয়ে যান, আর আমি না আসা পর্যন্ত ওর সাথেই থাকুন। মিনু আন্টি মাথা ঝাঁকিয়ে নূরকে সাথে নিয়ে গেল। নূর যেতেই আদিত্য বলে উঠল। ইয়ার, আমি 2-3 দিন অফিসে যাব না। নূর এই বাসায় নতুন এসেছে, ওকে এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। ও একটু এই বাসায় কমফোর্টেবল হয়ে যাক, তারপর যাব। আমি অফিসে ফোনে বলে দিয়েছি, ইম্পর্টেন্ট কোনো মিটিং থাকলে আমি বাসায় করে নিব। বিহান বলল। ঠিক আছে, তুই যেমতে ভালো মনে করস। সকালবেলা গড়িয়ে দুপুর এসে ঠেকেছে। নূর কাল থেকে কিছু না বললেও আজ সকাল থেকে ওর মায়ের কথা মনে পড়ছে। সকাল থেকে আদিত্যের নানান কথা বলে এটা ওটা দিয়ে ভুলিয়ে রাখলেও
এখন আর ভালো লাগছে না নূরের। বারবার শুধু ওর মায়ের কথা মনে পড়ছে। ঘন্টাখানেক আগে আদিত্য নূরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আদিত্যের একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। নূরকে ঘুমোতে দেখে আদিত্য স্টাডি রুমে গিয়ে ল্যাপটপে মিটিং শুরু করলো। এদিকে নূর 20 মিনিট পরে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ও আর কিছুই ভালো লাগছে না। মায়ের কথা মনে পড়ছে শুধু। খুব খারাপ লাগছে। নূর ধীরে ধীরে কাঁদতে শুরু করলো। কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আম্মু, আম্মু, আম্মু কোথায়? আম্মু যাবো আমি, আম্মু চাই। ধীরে ধীরে নূরের কান্নার গতি বাড়তে লাগলো। স্টাডি রুমে আদিত্য হেডফোন লাগিয়ে মিটিং করছে, তাই ওর কান পর্যন্ত নূরের কান্না পৌঁছাচ্ছে না। নূরের কান্নার আওয়াজ শুনে মিনু আন্টি সহ 2-3 জন সার্ভেন্ট আদিত্যের রুমের দিকে গেল। ওরা জানে আদিত্য রুমে নেই, মিটিংয়ে আছে। আদিত্য মিটিং শুরু করার আগেই ওদের বলে গিয়েছে নূরের দিকে খেয়াল রাখতে। সার্ভেন্টরা রুমে এসে দেখলো নূর বেডের উপর বসে কান্না করছে। মিনু আন্টি নূরের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে রানী সাহেবা? কাঁদছেন কেন? শান্ত হন, আমাকে বলুন কি হয়েছিল। নূর কাঁদতে কাঁদতে বলল, আম্মু চাই আমার, আম্মু যাবো, আম্মু এনে দাও। নূর কাঁদতে কাঁদতে এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। সবাই ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুতেই থামছে না। ধীরে ধীরে নূর অনেক হাইপার হয়ে গেল। কাঁদতে কাঁদতে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারতে লাগলো। সার্ভেন্টরা অনেক ভয় পেয়ে গেল নূরকে এইভাবে দেখে। ওরা কি করবে বুঝতে পারছে না। ভয়ে ওর কাছে কেউ যেতে সাহস পাচ্ছে না। আদিত্য আরও 10 মিনিট পরে মিটিং শেষ করে বের হলো। স্টাডি রুমের বাইরে আসতেই হঠাৎ ওর রুম থেকে হইচইয়ের আওয়াজ শুনতে পেল। আদিত্যের বুকের ভেতর ধক করে উঠল। নূর, আমার নূর ঠিক আছে তো? কথাটা ভাবতেই আদিত্য ওর রুমের দিকে দৌড়ালো। রুমের সামনে এসে দেখলো সার্ভেন্টরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আদিত্য ওদের কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? একজন সার্ভেন্ট ভীতু স্বরে বলল, স্যার, ম্যাম হঠাৎ করে অনেক হাইপার হয়ে গেছি, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। হোয়াট? আদিত্য তড়িঘড়ি করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো নূর এলোমেলোভাবে পাগলের মতো সব কিছু ছোড়াছড়ি করছে আর বলছে, আম্মু চাই আমার, আম্মু কই? নূরের এমন অবস্থা দেখে আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এতটুকু সময়ের মধ্যে ওর পরিটার এই হাল হয়ে গেছে। আদিত্য নূরের দিকে এগিয়ে যেতে যেতে বলতে লাগলো, নূর মাই অ্যাঞ্জেল, কি হয়েছে আমাকে বলো তুমি। নূরের কোনো হুঁশ নেই। ও শুধু বারবার আম্মু চাই বলেই যাচ্ছে, আর হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আদিত্য যখন কাছে আসতে নেই, নূর তখন হাতের কাছে একটা পেপার ওয়েট পেয়ে সেটা ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে আদিত্যের কপালে লাগে। আদিত্য ব্যথা পেয়ে কপালে হাত চেপে ধরে, হালকা আওয়াজ করে উঠল। আহ! আদিত্যকে ব্যথা পেতে দেখে নূর হঠাৎ করে থেমে গেল। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আদিত্য হাত সামনে এনে দেখালো কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আদিত্যের সেদিকে তোয়াক্কা না করে আবার নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু আদিত্যের কপালে রক্ত দেখে নূর কেমন অন্যরকম হয়ে গেল। ওর চোখের সামনে আবঝা আবঝা কিছু ভেসে উঠল, যেখানে শুধু রক্ত আর রক্ত, কিছু মানুষ। নূরের শরীর প্রচুর পরিমাণে কাঁপতে শুরু করলো। কেমন শ্বাসকষ্ট হচ্ছে ওর, পুরো শরীর ঘামতে শুরু করলো। আদিত্যের কাছে এসে নূরকে ধরতে গেলেই নূর ছিটকে সরে গেল আর কাঁপতে কাঁপতে অস্বাভাবিকভাবে বলতে লাগলো, রক্ত? নূরকে এমন করতে দেখে আদিত্য আরও ভয় পেয়ে গেল। ওর এঞ্জেলটা হঠাৎ এমন করছে কেন? কি হচ্ছে ওর সাথে? নূরের হঠাৎ প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেল। চোখটা ঝাপসা হয়ে এলো, শরীরটা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। নূর আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। আদিত্য কোনো কিছু বুঝে ওঠার আগেই নূর জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। আদিত্যের মাথা তখন আকাশ ভেঙে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য অনুভূতি শূন্য হয়ে গেল। আদিত্য দ্রুত গতিতে নূরের কাছে গিয়ে নূরের মাথাটা 2 হাতে ধরে নিজের কোলের মাঝে নিয়ে পাগলের মতো বলতে লাগলো, নূর মাই অ্যাঞ্জেল, ডোন্ট ডু দিস টু মি, প্লিজ ওপেন ইউর আইস, টক টু মি। নূর, নূর প্লিজ চোখ খোলো না সোনা, আমি যে আর সহ্য করতে পারছি না। নূরের কোনো রেসপন্স না পেয়ে আদিত্য যেন বোধ শক্তিহীন হয়ে গেল। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ওর। একটু আগে কত হাসি খুশি ছিল ওর এঞ্জেলটা, আর এখন কি থেকে কি হয়ে গেল। তখন বিহানও দৌড়ে রুমে ঢুকলো। আদিত্য আর নূরকে এইভাবে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে? আদিত্য বিহানের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, দেখ না বিহান, নূরের হঠাৎ কি হয়েছে, ও কথা বলছে না, প্লিজ ডু সামথিং। বিহান আদিত্যের কপালে রক্ত দেখে চমকে গিয়ে বলল,
আদি তোর কপাল থেকে তোর রক্ত জড়তাছে। তুই আমাকে ছাড়, তাড়াতাড়ি নূরকে ঠিক করার জন্য কিছু কর। সব আমার দোষ। আমার ওকে একা রেখে যাওয়াটাই ঠিক হয়নি। আমার জন্যই আজ ওর এই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, নূরকে বিছানায় হুয়াইয়া দে, আমি ডাক্তারকে আইবার কইতাছি। বিহানের কথা মতো আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। 1 ঘন্টা পর নূরের জ্ঞান ফিরল। তখন ডাক্তার এসে নূরকে চেক আপ করে গিয়েছিল। বলেছিল 40-50 মিনিট পরে নূরের জ্ঞান ফিরে আসবে। বিহান আদিত্যকে জোর করে ধরে ডাক্তারের কাছে থেকে কপালে ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। নূর পিটপিট করে চোখ খুলে তাকালো। চোখ খুলে সামনে তাকাতেই ওর মাকে বেডের উপর বসে থাকতে দেখে খুশি হয়ে গেল নূর। নূর হাসি মুখে উঠে বসে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু তুমি এসেছো? জানো আমি তোমাকে এতগুলা মিস করছিলাম। তুমি এসেছো এখন, আমার অনেক খুশি লাগছে। নূরের মা নূরকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে শান্ত ভঙ্গিতে বলল, কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। আমি তোমার উপর রেগে আছি। নূর অসহায় কণ্ঠে বলল, কেন? আমি কি করেছি? কারণ তুমি আর গুড গার্ল নেই, তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। আমি তোমাকে এখানে আসার আগে কি বলেছিলাম মনে আছে? আমি তোমাকে বলেছিলাম এখানে এসে তুমি গুড গার্ল হয়ে থাকবে আর তোমার হিরোর সব কথা শুনবে। আর তুমি কি করলে? তার মাথা ফাটিয়ে দিলে। জানো তুমি কত বড় পচা কাজ করেছো? আল্লাহর কাছেও তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। নূর অপরাধী কণ্ঠে বলল, সরি আম্মু, কিন্তু আমি কি করব? আমার যে তোমার কথা অনেক মনে পড়ছিল। জানি না কি হয়ে গেছিল তখন, তাই তো এমন হয়ে গেল। তাই বলে তুমি এমন করবে? তুমি জানো হিরো তোমার কি হয়? সে তোমার স্বামী হয়। যেমন তোমার বাবা আমার স্বামী, ঠিক তেমনি। আর স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, আল্লাহ নারাজ হন। আমার কথা মনে পড়ছিল, সেটা তোমার হিরোকে ভালোভাবে বললেই তো হতো। সে আমাকে তোমার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিত, তাহলেই তো হতো, তাই না? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আম্মু। তুমিও আমার সাথে এইখানে থাকো না, নইলে আমাকেও নিয়ে চলো তোমার সাথে। তা হয় না নুরিমা, তোমার এখন বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর বাড়িতেই থাকে, আর মেয়ের স্বামীর বাড়িতে তার বাবা মা থাকতে পারে না। এটা ঠিক না। তোমার যখন ইচ্ছে আমরা ফোনে কথা বলবো। মাঝে মধ্যে তুমি হিরোর সাথে আমাদের বাড়িতে আসবে, আবার কখনো আমরা তোমার সাথে দেখা করতে আসবো, তাহলেই তো হলো। তুমি আমার গুড গার্ল না? হ্যাঁ। তাহলে আমাকে প্রমিস করো, এরপর থেকে আর কখনো এমন করবে না, একদম গুড গার্ল হয়ে থাকবে। তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। না না আম্মু, আমি প্রমিস করছি আর কখনো এমন করব না, একদম গুড গার্ল হয়ে থাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। কথাটা বলে নাজমা বেগম নূরকে জড়িয়ে ধরল। মেয়েটার জন্য তার বড্ড চিন্তা। তখন আদিত্য ফোন করে তাদের আসতে বলতে তারা তাড়াহুড়ো করে এখানে চলে এসেছে। একটু পরেই নীলা ট্রেতে করে স্যুপ নিয়ে রুমে ঢুকলো। নীলাকে দেখে নূর খুশি হয়ে বলল, আরে নীলা, তুমিও এসেছো? নীলা মুচকি হেসে বলল, হ্যাঁ আমিও এসেছি। এখন কেমন লাগছে তোমার আপু? ভালো। নীলা স্যুপটা নাজমা বেগমের হাতে দিলে নাজমা বেগম সেটা নূরকে খাইয়ে দিলে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে 2 হাত দিয়ে চুল চেপে ধরে বসে আছে আদিত্য। বারবার শুধু চোখের সামনে নূরের সেই জ্ঞান হারানোর দৃশ্যটাই ঘুরছে, কিছুতেই ভুলতে পারছে না সেটা। একটু পরে নাজমা বেগম সিঁড়ি বেয়ে নেমে এলো। আদিত্যকে এইভাবে বসে থাকতে দেখে আস্তে করে তার পাশে গিয়ে বসলো। কারোর বসার আভাস পেয়ে আদিত্য মাথা তুলে তাকালো। নাজমা বেগমকে দেখে চিন্তিত সুরে বলল, আরে আন্টি, আপনি এখানে? নূর ঠিক আছে তো? নাজমা বেগম স্মিত হেসে বলল, চিন্তা করো না, নূরের জ্ঞান ফিরে এসেছে, এখন ও সুস্থ আছে। আদিত্য একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন আত্মাটা গলায় চলে এসেছিল। আদিত্য নিচের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলে উঠল, আই এম সরি আন্টি, আমি আমার কথা রাখতে পারিনি। আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারিনি। আজ আমার একটু অসাবধানতার কারণে নূরের এই অবস্থা হয়ে গেল। আমি জানি আপনি হয়তো আমার উপর রেগে আছেন, আর এটাই স্বাভাবিক। নাজমা বেগম শান্ত সুরে বলল, রেগে তো একটু আছি, তবে নূরের জন্য নয়, তোমার এই বারবার আন্টি বলার জন্য। আমি কি তোমার আন্টি হই? নূর যেমন আমার মেয়ে, তেমনি তুমিও তো আমার ছেলের মতোই, তাই না? জানো, নূর হওয়ার পর আমার একটা ছেলের অনেক শখ ছিল,
কিন্তু সেটা আর পূরণ হয়নি। তবে আজ তোমার রূপে আমি একটা ছেলে পেয়েছি, তাহলে আমাকে কি মা ডাকা যায় না? আদিত্য অবাক চোখে নাজমা বেগমের দিকে তাকালো। চোখে কোনো চিকচিক করছে ওর। আর কত বছর পর ওর মায়ের মমতা পাচ্ছে, কাউকে মা ডাকার সুযোগ পাচ্ছে। নূর সত্যি একটা এঞ্জেল। নূর আদিত্যের জীবনের সব অপূর্ণতা ধীরে ধীরে পূর্ণ করে দিচ্ছে। আদিত্য কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, অবশ্যই। সরি, আই মিন মা। সরি মা। সরি কেন বলছো? আর নিজেকে অপরাধী ভাবার কোনো দরকার নেই তোমার। আসলে আমাদেরই ভুল ছিল। তোমাকে সেদিনই সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আর এসব হতো না। আসলে নূর মাঝে মধ্যেই ছোটখাটো এমন ব্যাপার নিয়ে হঠাৎ করে এমন হাইপার হয়ে যায়, তখন ওকে সামলানো অনেক মুশকিল হয়ে যায়। ও যেটা চায় সেটা ওকে সাথে সাথেই দিতে হয়, না হলে ও এমন হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় কোথাও রক্ত দেখতে পেলে। অ্যাক্সিডেন্ট পর থেকে কোথাও রক্ত দেখতে পেলে ওর এমন প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তাই এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হয়, আর যতটা সম্ভব ওকে একা না ছাড়াটাই ভালো। ঠিক আছে মা, আমি এরপর থেকে এসব জিনিস খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, নূরের সাথে দেখা করে এসো। আদিত্য একটু আমতা আমতা করে বলল। কিন্তু মা, ও যদি আবার... আদিত্যের কথা শেষ হওয়ার আগেই নাজমা বেগম মুচকি হেসে বললেন, চিন্তা করো না, এখন আর ভয় করবে না নূর। আর এমনিতেও তুমি তো এখন ব্যান্ডেজ করেই নিয়েছো। আদিত্য বলে উঠল, ঠিক আছে, তবে কিছু মনে না করলে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে বলছিলাম যে আপনি না হয় এখানে কিছুদিন থেকে যান, তাহলে নূরের ভালো লাগবে। না বাবা, তা হয় না। নূরের বাবার অফিস থাকে, আর তার শরীরটাও বেশি ভালো নেই, তাই আমাকে তার কাছে থাকতে হবে। আর তাছাড়া এখানে থাকলে নূরের সেটা অভ্যাস হয়ে যাবে। আমি চলে গেলে নূর আবার পাগলামি করবে। তাই এখন থেকে নূরকে আমাকে ছেড়ে থাকার অভ্যাস করতে হবে, তাহলেই ও থাকতে পারবে। আদিত্য কিছুক্ষণ ভেবে আবার বলল, ঠিক আছে মা, তবে একটা কথা, 2-4 দিন পরে তো আমাকে অফিসে যেতেই হবে, আর তখন নূরের পাশে থাকার মতো তেমন লোক নেই। তাই বলছিলাম, আপনি না থাকলেও নীলা না হয় কিছুদিন আমাদের এখানে থাকুক। নূর যতদিন পুরোপুরিভাবে এই বাসায় কমফোর্টেবল না হয়ে যায়, ততদিন নীলা এখানেই থাকলে ভালো হতো। আমিও একটু নিশ্চিত হয়ে অফিসে যেতে পারতাম। আই প্রমিস, নীলার কোনো সমস্যা হবে না এই বাসায়। নাজমা বেগম একটু ভেবে বললেন, হ্যাঁ, এটা করা যায়। করোনার জন্য নীলার কলেজও আপাতত বন্ধই আছে, তাই ওর তেমন সমস্যা হবে না। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নিব। ও নূরের কাছে থাকলে আমারও একটু চিন্তা কম হবে। থ্যাংক ইউ সো মাচ মা। ঠিক আছে, যাও, নূরের কাছে যাও। আদিত্য মাথা নেড়ে উঠে গেল। নাজমা বেগম পেছন থেকে তাকিয়ে রইল। তার মেয়ের ভাগ্যটা এত ভালো তা জানা ছিল না তার। ছেলেটা কেমন পাগলের মতো ভালোবাসে মেয়েটাকে, একটু অসুস্থ হওয়ায় কেমন পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ যেন ওদের ভালো রাখে। আদিত্য আস্তে করে ভেতরে ঢুকলো। নীলা নূরের সাথেই বসেছিল। আদিত্যকে আসতে দেখে নূরের দিকে তাকিয়ে বলল, আপু, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, কেমন? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। নীলা চলে যেতে আদিত্য ধীরে ধীরে নূরের কাছে গিয়ে বেডের উপর বসলো। নূরের দিকে মায়া ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, এখন কেমন লাগছে তোমার? খারাপ লাগছে না তো? নূর মুখ ছোট করে দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। নূর আদিত্যের দিকে কেমন চোরাভাবে অপরাধী চোখে তাকাচ্ছে। একবার তাকাচ্ছে, আবার মাথা নিচু করে ফেলছে। আদিত্য সেটা দেখে বলল, কি হয়েছে? এখনো ভয় লাগছে আমাকে দেখে? নূর আবারও মাথা নিচু করে দুই দিকে নাড়িয়ে না বোঝালো। আদিত্য আবার বলে উঠল, তাহলে ভালো করে তাকাচ্ছ না কেন আমার দিকে? দেখি, ভালো করে তাকাও আমার দিকে। কথাটা বলে আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে উপরের দিকে তুলল। কি হয়েছে আমার অ্যাঞ্জেলের? নূর বাচ্চাদের মতো অপরাধী মুখ করে আদিত্যের কপালের দিকে তর্জনী আঙ্গুল দেখিয়ে বলল, এটা আমার জন্য হয়েছে, তাই না? আমি তোমাকে ব্যথা দিয়েছি। নূর দুই হাতে দুই কানের লতি ধরে অপরাধী সুরে বলল, নূর, অনেকগুলো সরি, আর কখনো এমন করব না, সত্যি বলছি। আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে নূরের দুই কান থেকে হাত নামিয়ে নিজের হাতের ভেতর নরম সুরে বলল, তোমার সরি বলতে হবে না, আমি তো পুরোটাই তোমার। তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো। আর এটা তো সামান্য ব্যাপার,
তেমন কিছুই হয়নি আমার, ব্যাস তুমি ঠিক থাকলেই হলো, আর কিছুই চাই না আমার। নূর আদিত্যের কপালে ব্যান্ডেজের উপর আলতো করে হাত ছুঁয়ে বলল। অনেক ব্যথা হচ্ছে তাই না? আমি জাদু করে দিই? আদিত্য ভ্রু কুঁচকে বলল। জাদু? হ্যাঁ জাদু। আমি যদি কখনো ব্যথা পাই তাহলে আম্মু আমাকে জাদু করে দেয়। আচ্ছা তাই, কি জাদু? নূর হাঁটুর ভর দিয়ে বসে মাথাটা একটু উঁচু করে দুই হাতে আদিত্যের মুখটা ধরে কপালে ব্যান্ডেজ করা জায়গায় একটা চুমু খেলো। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল আদিত্যের ভাটা পড়া নদীতে সুখের জোয়ারে ভাসানোর জন্য। আর কি চাই ওর? আদিত্য চোখ বন্ধ করে এই মধু স্পর্শটা নিজের ভেতর মিশিয়ে নিল। এইটুকু আঘাতের জন্য যদি এতটা সুখের জোয়ার পায় তাহলে আদিত্য প্রতি মুহূর্তে আঘাত পেতে রাজি। চুমু খাওয়া শেষে নূর আবার ঠিক হয়ে বসলো। আদিত্য এখনও চোখ বন্ধ করেই আছে, ঠোঁটে ঝুলছে তার অতীব প্রাপ্তির হাসির রেখা। আদিত্য ধীরে ধীরে চোখ খুলে তাকালো। নূর তখন বলে উঠল। এইটা হলো জাদু। আম্মু বলে এই জাদু করলে আর ব্যথা থাকে না। দেখবে এখন তোমারও ব্যথা সেরে যাবে। আদিত্য হঠাৎ দুই হাতে নূরকে জড়িয়ে ধরলো। নূরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল। সারবে না, সেরে গিয়েছে। তুমি সত্যিই জাদুকর, তোমার জাদুতে আমার সব ব্যথাই ছুমন্তর হয়ে যায়। তুমি সত্যিই একটা অ্যাঞ্জেল, আমার লাইফের অ্যাঞ্জেল। কথাগুলো বলে আদিত্য নূরের মাথার পাশে চুমু খেলো। মনে মনে ভাবলো, ওরে এই এঞ্জেলটার কিছু হয়ে গেলে ও পাততে পারবে না, কিছুতেই না। আদিত্যের কথা নূর তেমন বুঝতে না পারলেও হাসি মুখে সে নিজেও আদিত্যকে জড়িয়ে ধরল। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে। এই 3 দিনে নূর আদিত্যের সাথে অনেকটা মিশে গেছে। রোজ সকালে উঠে আদিত্য নূরকে ওর বুকে দেখতে পায়, আর এই মুহূর্তটা আদিত্যের কাছে সবচেয়ে স্পেশাল মনে হয়। আদিত্য দিন রাত নূরের সেবাই লেগে থাকে। নূরের কি ভালো লাগে, কি পছন্দ করে সেটা করার চেষ্টা করে, যাতে নূর মন খারাপ না করে আর এই বাড়িতেও কমফোর্টেবল হয়ে যায়। মা বাবার কথা মনে পড়লে আদিত্য তাদের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেয়। আর নীলাও এখন এই বাড়িতেই থাকে, তাই তেমন একটা সমস্যা হয় না। আর 5 দিন পর আদিত্য অফিসে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, তাই আসতে হয়েছে। যদিও নূরকে বাসায় রেখে আসছে আদিত্য, টেনশনে শেষ ছিল না। বরাবর করে সার্ভিসদের বলে এসেছে নূরের দিকে খেয়াল রাখতে, আর নীলাকেও বলে এসেছে নূরের যেন একা না ছাড়ে, সব সময় ওর সাথেই থাকে। আর কোনো সমস্যা হলে ওকে ফোন করতে বলেছে। অফিসে আসলেও আদিত্যের মনটা টিকছে না। মিটিংটা কোনো রকমে শেষ করে এসে নিজের কেবিনে এসেছে আদিত্য। তাড়াতাড়ি করে চেয়ারে বসেই টেবিলের উপর রাখা ল্যাপটপটা চালু করে বাসার সিসিটিভি চালু করলো। নূরকে বিয়ে করার দ্বিতীয় দিনই আদিত্য পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল নূরকে সবসময় নজরে রাখার জন্য। তাই এখন নূরকে দেখার জন্য সিসিটিভির লাইভ ফুটেজ চালু করলো। আদিত্য প্রথমে নিজের রুমের ক্যামেরা চেক করলো, ওখানে নূরকে দেখতে পেল না। এবার ড্রয়িং রুমের ক্যামেরায় দেখলো নূর ওখানেও নেই, শুধু নীলা সোফায় বসে টিভি দেখছে। আদিত্য একটু ঘাবড়ে গেল, নূর কোথায় গেল? আদিত্য এবার বাইরের ক্যামেরা দেখলো, ওখানে নূরকে দেখতে পেল। নূরকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আদিত্য। আদিত্য দেখলো নূর ওর বিড়াল ছানাকে কোলে নিয়ে নলের চারপাশে হাঁটাহাঁটি করছে। নূরের ওর হিরোকে ছাড়া কেমন যেন ভালো লাগছে না, টিভি দেখতেও মজা পাচ্ছে না, তাই বেবিকে নিয়ে একটু বাইরে হাঁটতে এসেছে। নূর চারপাশে তাকিয়ে দেখলো সেই গার্ডগুলো দাঁড়িয়ে আছে। নূরের কথা মতো আদিত্য ওদের কালো কাপড় চেঞ্জ করে দিয়েছে। যদিও নূরের সেই ওয়ার্ল্ড ফেমাস কালারগুলো দেয়নি আদিত্য, বেচারাদের এই রকম সাজ দিলে সবাই ভয় পাওয়ার বদলে ওদের নিয়ে হাসাহাসি করবে, তাই কালো কাপড়ের বদলে শুধু ব্লু কালারের কোট প্যান্ট করে দিয়েছে। নূর এখন আর ওদের ভয় পায় না। আদিত্য নূরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, তাই আর এখন ভয় লাগে না। নূর হেঁটে গাইডগুলোর সামনে গেল। গাইডগুলো নূরকে দেখে মাথা হালকা ঝুঁকিয়ে বলল, গুড মর্নিং রানী সাহেবা। গাইডদের এমন সম্মান করা দেখে নূরের নিজের উপর অনেক গর্ব ভাব হচ্ছে। নিজেকে সত্যি সত্যি রানী রানী মনে হচ্ছে ওর। নূর নিজের সিনা টান টান করে মাথাটা হালকা উঁচু করে রাজকীয় ভঙ্গিতে বলল, আমি তোমাদের রানী তাই না? গার্ডসরা মাথা নাড়িয়ে বলল, জি জি অবশ্যই, আপনি আমাদের রানী সাহেবা। নূর মনে মনে খুশিতে গদগদ হতে লাগলো। হঠাৎ ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নূর মনে মনে ভাবছে এদের সাথে একটু দুষ্টামি করবে। নূর আবারও আগের ভঙ্গিতে থেকেই বলল, ঠিক আছে, তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে তোমাদের। গার্ডসরা বলল, জি অবশ্যই, আপনি যা বলবেন তাই করব আমরা। নূর একটা গার্ডের দিকে আঙুল তুলে বলল, শোনো তুমি তুমি তোমার এক নাকের ভেতর আঙুল ঢোকাও। গার্ডটা থতমত খেয়ে বলল, জি।
নূর একটু হুমকির সুরে বলল। শুনতে পাওনি? যা বললাম তাই করো, নইলে কিন্তু তোমার নাকটা কেটে যাবে। গাইডটা অগত্যা আর উপায় না পেয়ে তার তর্জনী আঙ্গুলটা এক হাতে ঢুকিয়ে নিল। নূর বলল, ঠিক আছে, আজ সারাদিন তুমি এইভাবে নাকে আঙুল দিয়ে থাকবে, নইলে কিন্তু তোমার নাক কেটে ফেলবো। বেচারা গার্ডদের এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। নূর এবার আরেক গার্ডের দিকে ইশারা করে বলল। শোনো, তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো। ওই গার্ডটাও আবার উপায় না পেয়ে এক পা উঁচু করে আরেক পায়ে দাঁড়িয়ে রইল। বেচারা ব্যালেন্স ধরে রাখার জন্য এদিক ওদিক কাতকুত হতে লাগলো, কিন্তু এতে করে নূরের বেচারাদের উপর কোনো দয়া হলো না। ওদের অবস্থা দেখে বাকি গার্ডসরাও ভয়ে ঢোক গিলছে। না জানি এখন ওদের কি করতে বলে। নূর এবার আরেক গার্ডের দিকে ইশারা করে বলল, তুমি 2 হাত উঁচু করে দাঁড়াও। ওই গার্ডটা ভাবলো, যাক তাকে তাও অনেক সহজ কাজই দিয়েছে। কিন্তু লোকটা যেই হাত উঁচু করে দাঁড়ালো, অমনি নূর বলল, স্ট্যাচু, একদম নড়বে না, নড়লে কিন্তু তোমাকে নর্দমার পচা পানিতে ফেলে দিব। গার্ডটা একদম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন দমটাও ফেলছে না। নূর নিচ থেকে একটা দুর্বা ঘাস টেনে তুলে গার্ডটার নাকের কাছে আর কানের কাছে নিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। বেচারা গার্ডের বেহাল দশা, না পারছে নড়তে, না পারছে চুপ করে থাকতে। এভাবে নূর সবগুলো গার্ডকেই নানানভাবে টর্চার করছে। এদিকে আদিত্য এতক্ষণ ধরে নূরের সব কাজই দেখছিল। নূরের এইসব কাণ্ড কারখানা দেখে আদিত্য ঠোঁটের উপর 2 আঙ্গুল চেপে হাসতে লাগলো। কি করছে তার পাগলিটা? বেচারা গার্ডসদের কি অবস্থা করে ফেলেছে। এভাবে দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেল। এই 15 দিনে নূর পুরোপুরি আদিত্যের সাথে মিশে গেছে। এখন আর আদিত্য ছাড়া কিছুই বোঝে না নূর। অবশ্য আদিত্যের এত কেয়ার আর ভালোবাসায় নূরের আদিত্যের প্রতি টান না এসে উপায় ছিল না। আদিত্য যতক্ষণ বাসায় থাকে সব সময় নূরের সাথেই থাকে। ওর ছোট বড় সব আবদার পূরণ করে, সারাক্ষণ চোখে চোখে রাখে, আর অফিসে গেলে সিসিটিভি ক্যামেরায় নজর রাখে। নূরেরও এখন আদিত্য অভ্যাস হয়ে গেছে। আদিত্যের সাথে হাসি খুশি আর দুষ্টুমিতে মেতে থাকে। আদিত্য যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ নূরের সময় কাটে না, অপেক্ষায় থাকে কখন আদিত্য বাসায় ফিরবে। নূর এখন আর তেমন মায়ের কথা বলে না, মাঝে মাঝে মনে পড়লে ফোনে কথা বলে নেয়। নীলা এখনও আদিত্যদের বাসায় আছে। সন্ধ্যা 6টা। আদিত্যের গাড়ি মাত্রই বাসার গেট দিয়ে ঢুকলো। গাড়ি থামতে আদিত্য তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গেল। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওর এঞ্জেলটা নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করে বসে আছে। একটু দেরি হলেই পাগলিটা গাল ফুলিয়ে বসে থাকে। কথাটা ভেবে আদিত্য মুচকি হাসলো। ওর জীবনটা কত পাল্টে গেছে এই কয়দিনে। আগে ওর বাসায় আসতে ইচ্ছে হতো না, আর এখন কখন তাড়াতাড়ি বাসায় ফিরবে সেই অপেক্ষায় থাকে। এখন যে ওরও কেউ আছে যে ওর জন্য অপেক্ষায় থাকে, যার হাসি মুখটা দেখলে রাজ্যের সব গ্লানি দূর হয়ে যায়। এখন আর ওর জীবনটা আগের মতো বিরান নেই। নূর ওর জীবনে এসে ওর জীবনটা সবুজের সমাহার করে দিয়েছে। নিজের ভাবনার মাঝে আদিত্য দরজার কাছে এসে কলিং বেল বাজালো। নূর ড্রয়িং রুমে সোফায় বসেছিল। কলিং বেলের শব্দে নূর উচ্ছ্বাসিত হয়ে দরজার দিকে ছুটল। ও জানে এখন কে এসেছে, তাই তো সবার আগে নিজেই দরজা খুলবে। এটা এখন ওর রোজই করে। আদিত্য আসলে নূর দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আজও তাই করলো। নূর গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই নূর নিষ্পাপ মায়াবী মুখটা দেখে আদিত্যের সব ক্লান্তি ছুমন্তর হয়ে গেল। আদিত্য মুচকি হেসে নূরের কাছাকাছি এসে দাঁড়ালো, কিন্তু নূর মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আদিত্য বুঝতে পারছে ওর একটু দেরি হওয়ার জন্য নূর এমন গাল ফুলিয়ে আছে। আদিত্য মুচকি হেসে বলে উঠল, কেউ মনে হয় আমার উপর রেখে আছে, তাহলে এই চকলেটটা না হয় নীলাকেই দিয়ে দেই। আদিত্য পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে নূরকে দেখালো। চকলেট দেখে নূর হাসি মুখে চকলেটটা ছো মেরে নিয়ে নিল। আদিত্য তার পাওয়া নেওয়ার জন্য মাথাটা একটু নিচে করল। নূর সেটা দেখে রোজকার অভ্যাস অনুযায়ী আদিত্যের গালে একটা চুমু এঁকে দিল। আজকাল এটা রোজকার শুকর অভ্যাস হয়ে গেছে আদিত্যের। একদিন অফিস থেকে ফিরে আদিত্য নূরের জন্য চকলেট এনেছিল। সেদিন নীল চকলেট পেয়ে খুশিতে আদিত্যের গালে চুমু দিয়ে দিয়েছিল। সেই দিন থেকে আদিত্যর এটা অভ্যাস হয়ে গেছে। রোজ নূরের জন্য চকলেট আনে, নূরের কাছ থেকে এই মিষ্টি পরশটা পাওয়ার লোভে। আদিত্য আশেপাশে তাকিয়ে দেখল ড্রয়িং রুমে কেউ নেই। আদিত্য এটা দেখে মুচকি হেসে নূরকে কোলে তুলে নিল। এটাও প্রায় রোজকার অভ্যাস হয়ে গেছে আদিত্যের। আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে নিজের রুমে যেতে যেতে বলল, আমার এঞ্জেলটা সারা দিন কি করলো? ব্যাস এতটুকু বলতেই নূর তার মাথার ঝুড়ি মেলে বসলো। চকলেট খেতে খেতে পা দুলিয়ে দুলিয়ে সারাদিন কি করেছে সেগুলো বলতে শুরু করলো। আর আদিত্য শুধু মুগ্ধ
হয়ে তার এঞ্জেলের কথার ঝুড়ি শুনতে ব্যস্ত। সন্ধ্যা 7:30। আদিত্য ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে, আর তার এঞ্জেল নূর ড্রয়িং রুমের চারিদিকে ঘুরে ছুটোছুটি করে খেলছে। তার পায়ের নুপুরের ঝুনঝুনুর শব্দে পুরো বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। শুধু বাড়িটা না, আদিত্যের মনে হচ্ছে ওর এঞ্জেলটা ওর বুকের ওপর দিয়ে পদচারণ করছে। এই নুপুর জোড়া আদিত্যই দিয়েছিল নূরকে। প্রথম যেদিন আদিত্য নুপুর জোড়া নূরকে পরিয়ে দিয়েছিল, নূর সেদিন খুশি হয়ে ঘুরে ঘুরে পা নাচিয়ে আদিত্যকে দেখিয়েছিল। আদিত্যর কাজের ফাঁকে ফাঁকে নূরের দিকেও খেয়াল রাখছে। হঠাৎ নূরের উচ্চস্বরে চিল্লানির শব্দ এলো। আদিত্য চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখল নূর সোফার উপরে উঠে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আদিত্য ঘাবড়ে গিয়ে নূরের কাছে গিয়ে নূরের হাত ধরে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, চিল্লাচ্ছ কেন? নূর আদিত্যের হাত ধরে ভীতু স্বরে বলল, কুমিরের বাচ্চা, কুমিরের বাচ্চা, আমাকে কে বললো? আদিত্য থতমত খেয়ে বলল, কুমিরের বাচ্চা? কুমিরের বাচ্চা কোথা থেকে আসবে? নূর ফ্লোরের দিকে আঙুল দেখিয়ে ইশারা করে বলল, ওই যে দেখো কুমিরের বাচ্চা, আমাকে কে বলবে? আমাকে বাঁচাও। আদিত্য নূরের হাতের ইশারা বরাবর ফ্লোরের দিকে তাকিয়ে দেখল ফ্লোরে একটা টিকটিকি হাঁটছে। আদিত্য বেচারা বোকা বনে গেল। তার মানে নূর এই টিকটিকিকে কুমিরের বাচ্চা বলছে? নূর আদিত্যের হাত টেনে উপরে তোলার চেষ্টা করে বলল, এই হিরো, তুমি ওপরে আসো, এই কুমিরের বাচ্চাটা তোমাকেও কামড়ে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি আসো। আদিত্য একটু হেসে নিয়ে বলল, আরে ওটা কুমিরের বাচ্চা না তো, ওটা কি টিকটিকি বলে। নূর বলে উঠল, কিন্তু ওটাকে তো কুমিরের মতোই দেখা যায়, দেখো একদম কুমিরের মতো দেখতে। আদিত্য নূরের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, ওইটা টিকটিকি, আর তুমি তো দেখছি একদম ভিতর ডিম। এইটুকু টিকটিকি দেখে কেউ কি ভয় পায়? কথাটা বলে আদিত্য হাসতে হাসতে আবার ল্যাপটপে এসে বসলো। আদিত্যের বলা কথাটা যেন নূরের ইগোতে লাগলো। নূর হালকা রাগ নিয়ে আদিত্যের পাশে বসলো। আচ্ছা, তুমি বুঝি কখনো ভয় পাও না? আদিত্য ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে, জিহ্বা দিয়ে চ এর মতো উচ্চারণ করে খানিকটা অ্যাটিটিউডের সাথে বলল, আমি আর ভয় কখনোই না, আদিত্য আর ভয় কখনো একসাথে যাই না। নূর এবার বিস্ময় নিয়ে বলল, সত্যি হিরো, তুমি কখনো ভয় পাও না? আদিত্য একইভাবে বলল, কখনোই না। আদিত্যের কথা নূরের কেমন যেন বিশ্বাসযোগ্য হলো না। নূরের মাথায় একটা বুদ্ধি এলো। নূর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করে চুলগুলো একটু এলোমেলো করে সামনে এনে চোখ দুটো বড় বড় করে দুই হাত উঁচু করে হাতের আঙুল গুছিয়ে নিল। আদির কানের কাছে এসে গলার স্বর ভারী করে বলতে লাগলো, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, আমি বটগাছের ভূত, আমি তোমার ঘাড় মটকে খাবো, হা 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 হা। নূরের এমন অদ্ভুত ফেস বানানো দেখে আদিত্য প্রথমে কিছুক্ষণ নূরের দিকেই তাকিয়ে রইল। তারপর হঠাৎ হু হা করে হেসে উঠল। বউটা ওর আজকে ওকে চরম বিনোদন দিয়েছে, কেমন করে ভয় দেখাচ্ছে যেন আমি কোনো ছোট বাচ্চা। আদিত্যের হাসি দেখে নূরের রাগ হলো। ও ভয় দেখাচ্ছে, আর হিরোগিনা ভয় পাওয়ার বদলে হাসছে। নূর আদিত্যের হাসির মাঝে হঠাৎ করে ওর নাকের ডগায় একটা কামড় দিয়ে বসলো। সাথে সাথে আদিত্যের হাসি থেমে গেল। নূর আদিত্যের নাক ছেড়ে দিয়ে জিহ্বা দেখিয়ে বলল, এখন হাসো হাসো। আদিত্য নাকে নাক ঘষে নূরের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, তবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে যেতে লাগলো। নূরও উঠে দৌড় লাগালো। নূর আগে আগে আর আদিত্য পেছনে পেছনে ছুটতে লাগলো। নূর খিলখিল করে হাসছে আর সোফার চারিদিকে গোল গোল ঘুরে ছুটছে। আদিত্যও হাসছে আর নূরকে ধরার জন্য ওর পেছনে ছুটছে। এইভাবে দুইজনই সারা ড্রয়িং রুম জুড়ে ছোটাছুটি করছে। হঠাৎ ঠাস করে কোনো কিছু পড়ার শব্দে দুজনেই থেমে গেল। শব্দটা কোথা থেকে আসলো সেটার উৎস খোঁজার জন্য দুজনে দরজার দিকে তাকালো। দরজার সামনে ফ্লোরে পড়ে থাকা একটা ব্যাগ দেখতে পেল। তখনই এই ব্যাগটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছে ওরা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যাগের মালিককে দেখে আদিত্য হাসি মুখে বলল, আরে তুই কখন এলি? দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আবির। চোখ দুটো তার ফুটবল আকার হয়ে গেছে। মুখের হা দেখে মনে হচ্ছে আস্ত একটা মানুষ আরামসে ঢুকে পড়তে পারবে। শরীরের কোনো নড়নচড়ন নেই। একটু আগে আদিত্য যখন নূরের সাথে হুহা করে হাসছিল তখনই এসেছে আদিত্য। দরজায় দাঁড়িয়ে আদিত্যকে দেখে অটো হয়ে গেছে ও। হাতের ব্যাগটাও ঠাস করে নিচে পড়ে গেছে। আর তখন থেকে আবির ওইভাবেই দাঁড়িয়ে আছে। আদিত্য আবারও বলে উঠল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়।
আবিরের তবুও হেলদোল নেই। একটু পরে বিহান এসে দাঁড়ালো আবিরের কাছে। আবিরকে দেখে ভ্রু কুচকে বলল, কি রে, তুই এমতে স্ট্যাচু অফ লিবার্টি হইয়া খাড়াই আছিস কেলা? কেউ কি তোর স্ট্যাচু কইছে নি? আবিরের কোনো রিয়াকশন না দেখে বিহান আবিরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে হালা, গাঞ্জা টানছিস নি? কিছু কস না খেলা? আবিরের এবার একটু হুঁশ এলো। আবির একবার বিহানের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে আদিত্যের কাছে এগিয়ে গেল। আবির কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আদিত্যের চারিদিকে ঘুরে ঘুরে ওকে স্ক্যান করতে লাগলো। আদিত্য ভ্রু কুচকে আবিরের কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে। এর আবার কি হলো? আবির এতক্ষণ দেখার পর আদিত্যের দিকে সন্দিহান নজরে তাকিয়ে বলল, আপনি কে? হু ইজ ইউ ম্যান? হোয়ার ইজ মাই ব্রাদার? আদিত্য ভ্রু কুচকে বলল। হোয়াট? কি বলছিস তুই? পাগল টাগল হয়ে গেলি নাকি? আবির হঠাৎ দুই কানে হাত রেখে উচ্চস্বরে বলে উঠল, নেহি, আমার ভাই, আমার ভাই কই গেল? কোথায় হারিয়ে গেল? আবির বিহানের কাছে গিয়ে বলল, ওই বিহাইন না, আমার ভাই কই? আমার ভাইয়ের সাথে কি করেছিস তুই? আর এই লোকটাকে? হায় রে, আমার শান্তশিষ্ট রাগ বিশিষ্ট ভাইটা কই গেল? আদিত্য চেহারায় বিরক্তির ছাপ এনে মাথা দুই দিকে নাড়ালো, যার অর্থ হলো নাও শুরু হয়ে গেল দ্য গ্রেট আবিরের থার্ড ক্লাস মেলোড্রামা। নূর শুধু তখন থেকে বিস্ময় চোখ নিয়ে পিটপিট করে আবিরের দিকেই তাকিয়ে আছে। লোকটাকে আর এইভাবে আহাজারি করছে কেন সেটাই বোঝার চেষ্টা করছে। নূর ধীরে ধীরে আদিত্যের পিছে এসে ওর হাত চেপে ধরে দাঁড়ালো। বিহান আবিরের কাঁধে হাত রেখে বলল, হইছে ওহন অফ যাবাই, আজকাল মেলোড্রামার কোটা শেষ হইয়া গেছে গা। এর থেকে বেশি করলে পাবলিক জুতা খুললা মারবো। আর এইটা আমাগই আদি। আজকা প্রথম এমতে দেখতেছস তো, তাই বিশ্বাস হইতেছে না। আমারও প্রথম প্রথম এমতেই হইতেছিল, তো ওহন সইয়া গেছে। তোর দেখা দেখা অভ্যাস হইয়া যাইব। ওহন চিলকা। বিহানের কথা শেষ হওয়ার পর আদিত্য বলে উঠল, বিহানের কথা বিশ্বাস না হলে আমার কাছে কিন্তু আরও উপায় আছে। তারপর তোর আমার উপর আর কোনো ডাউট থাকবে না। আয় আমার কাছে আয়, আমি এক্ষুনি তোকে বিশ্বাস করিয়ে দিচ্ছি। আবির ভালোই বুঝতে পারছে যে আদিত্য তাকে কি করবে, তাই আবির একটা ঢোক গিলে জোরপূর্বক হেসে দিয়ে বলল, না না ভাই, তার দরকার নেই। আমার 100% বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি ভাই। আই মিস ইউ ভাই। কথাটা আবির আদিত্যকে গিয়ে জড়িয়ে ধরল। আদিত্য আবিরকে হালকা করে জড়িয়ে ধরল, বলল, আই মিস ইউ টু। তারপর আবিরকে ছাড়িয়ে নিয়ে বলল, কেমন আছিস? কবে এসেছিস তোরা লন্ডন থেকে? আজই এসেছি ভাই, এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে চলে এসেছি। তো শেষমেশ লন্ডন তোর উপর বিরক্ত হয়ে তোকে লাথি মেরে পাঠিয়ে দিল, তাই না? আবির অ্যাটিটিউড নিয়ে বলল, কি যে বলো না ভাই, আমাকে পাঠানো তো দূরের কথা, লন্ডনের মেয়েরা পারলে আমাকে ওদের পার্সের ভিতরে রেখে দেয়। তুমি তো জানোই আমার চরম থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ যে কেন আমাকে এত হ্যান্ডসাম বানালো, নিজেকে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যায়, বুঝেছো? উফ, কেন যে আমি এত সুন্দর। আবিরের চাপাবাজি দেখে আদিত্য আর বিহান হেসে দিল। নূর এখনও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। এবার আবিরের নজর পড়ল নূরের দিকে। আদিত্যের বিয়ের সময় আবির লন্ডনে ওর ফ্যামিলির সাথে বেড়াতে গিয়েছিল। আদিত্যর ফোনে সবটা বলেছিল, তবে নূরের কোনো ছবি দেখায়নি। বলেছিল যখন দেশে আসবে তখন সরাসরি দেখবে। আবির কপাল কুঁচকে মাথাটা একটু নিচু করে নূরের দিকে ঝুঁকে গেল। নূর সেটা দেখে আদিত্যের পিঠের দিকে লুকে লাগলো। আদিত্য সেটা দেখে মুচকি হেসে নূরের হাত ধরে আস্তে করে সামনে নিয়ে এলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, ও হলো। আদিত্যের কথা শেষ হওয়ার আগে আবির এক হাত তুলে আদিত্যকে থামিয়ে দিয়ে বলল, নো ভাই, আমি নিজেই পয়সা দিচ্ছি। আদিত্য শুধু মুচকি হাসলো, যার অর্থ ঠিক আছে। আবির নূরের দিকে হালকা ঝুঁকে বলল, তুমি হলে নূর ভাবি, তাই না? তুমি জানো আমি কে? নূর মাথা দুই দিকে নাড়িয়ে বোঝালো, না, সে জানে না। আমি হলাম আদিত্য ভাইয়ের ভাই, মানে তোমার ওয়ান অ্যান্ড অনলি কিউট দেবর। নূর জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে বলল, দেবর? হ্যাঁ দেবর, আমি তোমার দেবর আর তুমি আমার ভাবি। বাই দ্য ওয়ে ভাবি, তুমি কিন্তু অনেক কিউট, একদম ডলের মতো। আমি আজ থেকে তোমাকে ভাবি ডল বলে ডাকবো, কেমন? আবিরের কথায় নূর একটা হতাশা নিঃশ্বাস ছেড়ে বলল, আরও একটা নাম। আবির বলে উঠল, কেন, নাম পছন্দ হয়নি? নূর বলল, আরে না, সেটা না। আসলে আমার তো এত এত নাম, এখন কোনটা মনে রাখবো তাই ভাবছি। মানে? মানে বাবা ডাকে মামুনি, মা ডাকে নুরিমা, নীলা ডাকে আপু, এই বাসায় সবাই ডাকে রানী সাহেবা, আর হিরো ডাকে অ্যাঞ্জেল বলে। এখন আবার তুমি আমার আরেক নাম দিলে, তাই ভাবছি এত নাম মনে রাখবো কি করে। নূরের এমন বাচ্চামো কথায় আবির তেমন একটা অবাক হলো না। আদিত্য ফোনে ওকে নূরের ব্যাপারে সবটা
আগেই খুলে বলেছে। তাই আবির মুচকি হেসে বলল, ভাবিডল এই নামে শুধু আমি ডাকবো, এইতে কষ্টের কিছু নেই, বুঝেছো ভাবিডল? নূর হাসি মুখে বলল। আচ্ছা ঠিক আছে দেবর। নূরের কথায় আবির সহ সবাই হেসে দিল। বিহান ওদের কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। হঠাৎ কেউ পেছন থেকে এসে নিজের কোণয় দিয়ে বিহানের কোণয়ে ধাক্কা দিল। বিহান কিছু বুঝে ওঠার আগে ধাক্কা নেওয়া মানুষটি বিহানকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গেল। 2 কদম এগিয়ে গিয়ে আবার ঘাড় ঘুরিয়ে বিহানের দিকে তাকিয়ে চোখ মেরে দিল সেই মানুষটি। চোখ মেরে দুষ্টু হেসে আবার সামনের দিকে এগিয়ে গেল। আর বিহান বেচারা ওখানেই থতমতো খেয়ে দাঁড়িয়ে রইল। মানুষটিকে সামনে এগিয়ে যেতে গিয়ে বলে উঠল, বারে আমার কথা আর কারণ মনে নেই তাই না? শুধু দেবরের সাথে দেখা করলেই হবে, ননদের সাথে দেখা করতে হবে না? আদিত্য হাসি মুখে এগিয়ে যেতে যেতে বলল, আরে আয়ু, তুইও এসেছিস। কেমন আছিস তুই? কথাটা বলে আদিত্য আয়াতকে এক হাতে জড়িয়ে নিল। আয়াতও মুচকি এসে বলল, ভালো আছি ভাইয়া, ভাবিকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি। তাই তো এয়ারপোর্ট থেকে আমি আর ভাইয়া সোজা এখানে চলে এসেছি। আয়াতও গিয়ে নূরের সাথে দেখা করলো। কিছুক্ষণের মধ্যে ওরা নূরের সাথে একদম মিশে গেল। আয়াত সবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে বারবার বিহানের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। বিহান সেটা দেখে বারবার অপ্রস্তুত হয়ে পড়ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরে আদিত্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এখন তোরা ফ্রেশ হয়ে নে, তারপর আমরা সবাই একসাথে ডিনার করব। আবির আর আয়াত মাথা ঝাঁকিয়ে ফ্রেশ হতে গেল। আবির এই বাসায় আসলে যে রুমে থাকে বরাবরের মতো সেই রুমেই চলে গেল। গুনগুন করতে করতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলতে নিলেই হঠাৎ তখন নীলা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো। পরনে শুধু টাওয়াল পেঁচানো। আবির সেদিকে তাকাতেই আবিরের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আবিরের হাত দুটো এখনও ব্লেজারের কলারের কাছে আছে। ও অটো হয়ে দাঁড়িয়ে রইল নীলার দিকে। নীলা তখনও আবিরকে খেয়াল করেনি। আর একটু সামনে এগিয়ে যেতেই আবিরকে দেখতে পেল নীলা। এমন একটা সিচুয়েশনে নীলা পুরো রক্তশূন্য হয়ে গেল। স্তব্ধ লেগে কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ গণবিধারী চিৎকার দিয়ে উঠল। নীলার চিল্লানিতে আবিরের ঘোর কাটল। আবির নিজের 2 হাতে কান চেপে ধরল। আরে এইভাবে চিল্লাচ্ছেন কেন? কানপুরে হরতাল করতে চান নাকি? নীলা তাড়াহুড়ো করে বিছানার উপর থাকা চাদরটা নিজের গায়ে জড়িয়ে নিল। আবির বাঁকা হেসে দুষ্টু ভঙ্গিতে বলল, বাহ, আজ তো লিমিটই হয়ে গেল। বাঙালি মেয়েরাও যে এমন ওপেন মাইন্ডেড হয়ে গেছে তা তো জানা ছিল না। আরে ভাই, মানলাম আমি একটু বেশি চার্মিং, তাই বলে প্রথম দেখাতে নো হাই নো হ্যালো এভাবে সোজা বডি শো করাটা একটু বেশি হয়ে গেল না? না মানে আমার আবার এসব বিষয়ে প্রচুর লজ্জা করে। শেষের কথাটা একটু লাজুক ভঙ্গিতে বলল আবির। নীলার চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলল, দেখুন মিস্টার। নীলার কথা শেষ হওয়ার আগে আবির বলে উঠল, আরও দেখাতে চান? ওকে, অ্যাজ ইউর উইশ, আই ওয়ন্ট মাইন্ড। নীলা দাঁত কিরমির করে বলল, জাস্ট শাট আপ। আরে আপনি দেখছি একদম বোল্ড হয়ে গেছেন। নিজে তো খুলেই আছেন, এখন আবার আমাকেও শার্ট খুলতে বলছেন। আপনাকে দেখে তো মনে হয় 18+ হয়নি, অথচ এখন থেকে 18+ ওরা কাজগুলো করে দিচ্ছেন। নট ব্যাড। যাই হোক, আপনি যখন চাইছেন তখন আর কি আর করার। আমি আবার কোনো মেয়ের কথা ফেলতে পারি না। কথাটা বলে আবির নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। সেটা দেখে নীলা চোখ বড় বড় করে বলল, এই এই কি করছেন আপনি? একদম শার্ট খুলবেন না, বলে দিলাম। আবির বলে উঠল, আরে আপনি তো বললেন শার্ট আপ, তা বোতাম না খুললে কীভাবে শার্টকে আপ করব? এটা তো আর টি শার্ট না, তাই না? নীলা এবার রাগের চরম পর্যায়ে আবিরের দিকে আঙুল তুলে রাগী কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। একে তো নক না করে চোরের মতো আমার রুমে ঢুকে পড়েছেন, তার উপর আবার তখন থেকে কি সব আজে বাজে কথা বলছেন। এই কে আপনি, হ্যাঁ? আর আপনার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? আবির বলে উঠল, ওয়াও, আমার ভাইয়ের বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকেই বলা হচ্ছে আমি কে? হোয়াট এ জোক। বাই দ্য ওয়ে, আপনি কে? নীলা ভ্রু কুঁচকে বলল, ভাই মানে? আমি তো জানি জিজুর কোনো ভাই নেই, তাহলে আপনি কোথা থেকে এলেন? জিজু? তার মানে আপনি ভাবিডলের বোন, মানে ভাইয়ের শালি? ওয়াও, ये तो कमाल हो गया, धोती पट के रुमाल हो गया। কিউট ভাবের কোচি বোন। জিও ভাই জিও, নিজের সাথে সাথে ভাইয়ের ব্যবস্থাটাও করে রেখেছ। তোমার মতো ভাই ঘরে ঘরে হোক। কথাগুলো বলে উপরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। নীলা এদিকে বিরক্তির শেষ পর্যায়ে।
ওর মন চাচ্ছে এক্ষুনি চেয়ার উঠিয়ে এই লোকটার মাথা ফাটিয়ে দিতে। নীল আবারও রাগ দেখিয়ে বলল। দেখুন আপনি কিন্তু আবির আবারও নীলার কথা শেষ করতে না দিয়েই ইনোসেন্ট ভাব ধরে বলল। এই না না, এখন না, এখন দেখা দেখি না, নিচে সবাই আছে, যে কেউ এখানে চলে আসতে পারে। আমরা বরং পরে আবার ভালো করে বাকি দেখা দেখি করবো, ঠিক আছে? নীলা রেগে তেড়ে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে আবির চোখ মেরে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। আর পেছন থেকে নীলা রাগে কিরমির করতে লাগলো। এভাবে পাচ্ছে না ওই বারান্দায় লোকটা জিজুর মতো এত ভালো লোকের ভাই কিভাবে হলো। রাত 9টা, সবাই ড্রয়িং টেবিলে বসে খাচ্ছে। আদিত্য নূরকে নানান কথা বলে খাইয়ে দিচ্ছে। আবির বারবার নীলার দিকে তাকিয়ে দুষ্টু দুষ্টু হাসছে, আর নীলা রাগে কিরমির করছে। আয়াত টেবিলের নিচ দিয়ে বিহানের পায়ের একটু স্লাইড করলো, সাথে সাথে বিহানের কাশি উঠে গেল। বিহান কাশতে কাশতে আয়াতের দিকে তাকাতেই আয়াত আবারও দুষ্টু হেসে চোখ মেরে দিল। বেচারা বিহানের কাশি আরও বেড়ে গেল। আবির বিহানের পিঠে চাপড় মেরে বলল। কি তোর আবার কি হলো? খাওয়ার সময় এমন ধ্যান কই থাকে? কিছুক্ষণ পর বিহানের কাশি থামলো। বিহান এবার 2 পা চেয়ারে তুলে ভাঁজ করে বসে খাওয়া শুরু করলো। এই মেয়ের কোনো ভরসা নেই, এর কাজই শুধু বিহানকে চালানো। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসে আড্ডা দিতে লাগলো। আদিত্য বলে উঠল। হ্যাঁ রে আবির, চাচা চাচি কেমন আছেন? আবির বলল। এখানে আসার আগ পর্যন্ত তো ভালোই দেখে এসেছি, তারপর আর জানি না। আদিত্য মুচকি হেসে বলল। চাচা চাচিকে একদিন বাসায় দাওয়াত করতে হবে, ওরা তো নূরকে দেখেনি, এই সুযোগে নূরের সাথেও দেখা হয়ে যাবে। ঠিক আছে ভাই, তুমি যেমনটা ভালো মনে করো। বিহান ওদের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিল, যা আয়াতের চোখ এড়ালো না। বিহানের এই হাসির কারণ বুঝতে পেরে আয়াত একটা হতাশার নিঃশ্বাস ছাড়ল। একটু পরে বিহান বলে উঠল। তা আবির, লন্ডনে ঘোরাঘুরি কেমতে করলি? আমরাও একটু আমরাও শুনি। লন্ডনে কয়টা মেয়ের ছড়তাপড়া খাইলি? আবিরের অ্যাটিটিউডের সাথে বলল। আরে বিহান, তুই এখন আমাকে চিনলেই না। মেয়েরা আমাকে চুমু দিয়ে কুল পায় না, চর মারা তো দূরে থাক। আজকাল তো আবার মেয়েরা আমাকে দেখে একদম বোল্ড হয়ে যায়। কথাটা বলে আবির বাঁকা চোখে নীলার দিকে তাকালো, আর নীলার চোখ গরম করে তাকালো। আবির আবার বলে উঠল। আর লন্ডনের মেয়েদের কথা কি আর বলবো, ওরা তো আমাকে নিয়ে রীতিমতো টানা হিসেবে শুরু করে দিয়েছিল। এখন বেচারা একটা জান কয়েকজনকে খুশি করব, তবু কষ্ট হলেও আমি সবাইকে খুশি করেছি। তুই তো জানিস আমি আবার কোনো মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। আমার তো একটাই ফান্ডা, যেখানে যাও সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দাও। আর বিদেশি মেয়েদের একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো তারা কখনো বাঙালি মেয়েদের মতো বিয়ের কথা বলে না। মানে যত খুশি প্রেম করো, বিয়ের কোনো প্যারাই নেই। আবিরের কথায় বিহান হেসে দিয়ে বলল। তুই হালা আর শুধরাইলি না। আর নীলা মনে মনে বলল। ছি, লোকটা কত বড় লুচু। আবির আবারও নীলার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল। তবে যাই বলিস বিহান, নিজের দেশ তো নিজেরই হয়, আর আমাদের বাঙালি মেয়েদের মতো আকর্ষণীয় আর কিছুই হয় না। এদের কথাই আলাদা, একটু নাদুস নুদুস, একটু শ্যামলাবতী, একটু কচি কচি, আর অনেক মায়াবী। ইস, এদের ব্যাপারটাই অন্যরকম, একদম আপন আপন ফিলিংস আসে। নীলা ভালোই বুঝতে পারছে যে আবির ওর কথাই বলছে। আবির যেমনটা বিশ্লেষণ করছে নীলা ঠিক তেমনই। নীলার আগে কিরমির করে একটা ভেঙচি কেটে বিড়বিড় করে বলল। আইসে, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। রাত 10টা। বিহান একটু আগেই আদিত্যের বাসা থেকে স্কাপ কোয়ার্টারে নিজের রুমে এসেছে। রুমে এসে বিহান গায়ের শার্ট খুলে রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বিহান ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মুখ মুছতে লাগলো। হঠাৎ আয়নায় বেডের দিকে চোখ পড়তেই ভ্রু কুঁচকে এলো বিহানের। বিরক্তিতে ছেয়ে গেল মুখমণ্ডল। বিহান এক ঝটকায় পেছনে ফিরে চোয়াল শক্ত করে বলল। আপনি এখানে কি হরেন? আপনারা না কতবার কইছি আমার এইখানে একদম আইবেন না, তাও বারবার বেচরমের মতো এইখানে চল্লা হেন খেলা। আয়াত এতক্ষণ বিহানের বেডের উপর পায়ের উপর পা তুলে বসেছিল। বিহানের কথা শুনে একটা আবেগময়ী হাসি দিয়ে বিহানের কাছে এসে বলল। ওফ, আপনার এই ভাষা, আই জাস্ট লাভ ইট। কি করব, আপনাকে অনেক মিস করছিলাম, তাই তো চলে এলাম। কতদিন আপনাকে দেখতে পাইনি, আপনিও কি আমায় মিস করেছেন? আমি আপনারে মিস পিস কইরা যাবো খেলা, আমারে কি কুত্তায় কামড়াইছেনি? ওইসব আজাইরা পেঁচাল রাইকা আপনি বাইর হন এই হান তাইকা। জানি মিস করলেও বলবেন না, আমি জানি আপনি আমাকে মিস করেছেন। বাই দ্য ওয়ে, আপনাকে খালি গায়ে কিন্তু চরম হট লাগছে।
আপনি যে এত সুন্দর বডি বানাইছেন সেটা তো আজ না দেখলে জানতেই পারতাম না। নিশ্চয়ই আমার জন্য বানিয়েছেন, তাই না? আপনি তো আচ্ছা বেচরণ দেখতেছি। বিহান এবার তাচ্ছিল্যের সুরে বলল। আর হইবেন না খেলা, দেখতে হইব না মাইয়াটা কার, যেমন মা হেমন মাইয়া। আয়াত এবার একটু আহত দৃষ্টিতে তাকিয়ে বলল। সব সময় সব কথার মাঝে আপনি মাকে কেন টানেন? আমার মা কি করেছে আপনার? ওই মহিলা টানার চকন আখ্যা আমার, আপনি জানতো এখান থেকে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে টেনে নিয়ে গেল, দরজার বাইরে বার করে দিল। তারপর বলে উঠল, খবরদার আর কখনো এইখানে আইছেন তো আপনার খবর আছে। কথাটা বলে বিহান ঠাস করে আয়াতের মুখের উপর দরজা লাগিয়ে দিল। আয়াতের চোখের কোণায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা এমন পাথর কেন? আমার ভালোবাসা কি লোকটার চোখে পড়ে না? বারবার বেশরমের মতো তার কাছে আসি, আর সে কিনা প্রতিবারই আমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। তবে এত সহজে আমি হার মানছি না, আমিও দেখে ছাড়বো আপনি আমাকে ভালো না বেসে কোথায় যান। আয়াত চোখের পানি মুছে ওখান থেকে চলে গেল।